এনার্জি ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের যে কৌশল, এটা নতুন জ্বালানি উৎপাদন করার সামিল। যে আমি উৎপাদন না করে আপনি জ্বালানির বেনিফিট পাচ্ছেন। আপনি বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা বলেছেন, জ্বালানি সরবরাহ বাড়ানোর কথা বলেননি। যখন কোনো পণ্যের দাম বেড়ে যায়, বাণিজ্য মন্ত্রণালয় খেয়াল করেছেন, তারা ট্যাক্স ভ্যাট কমায় দেয়, কমায় সরকারের আয়টা কমায় বাজারের মূল্যের দামটা নিয়ন্ত্রণ করে, সহনীয় করবার চেষ্টা করে। আপনি কি কখনো দেখেছেন যে সরকার জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে সরকার তার রাজস্ব কমাইছে, তার মুনাফা কমাইছে, তার ডিভিডেন্ড কমাইছে? বরঞ্চ যত বাড়ে তার এগুলো সব বেড়ে যায়। সরকার মানুষের সেবা দেবে, সেই সেবা দিয়ে সরকার মুনাফা বাণিজ্য করবে, এটা তো কনস্টিটিউশন পারমিট করে না। আজকে একটি প্রেস কনফারেন্সে আমি দেখছিলাম বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হচ্ছিল। তারা বলছিল যে বিগত যে সরকারটি ছিল তাদের পাপের ফসল এখন তাদের বয়ে বেড়াতে হচ্ছে। আপনিও বলছিলেন যে লুণ্ঠন হয়েছে এই খাতে। তাহলে মুমূর্ষু অবস্থায় বলা যায় এখন দেশের আছে জ্বালানি নিরাপত্তা। নিশ্চয়ই জ্বালানি নিরাপত্তা যদি মুমূর্ষু অবস্থায় থাকে, 6 মাস পুরনো একটি সরকার, তাদের সামনে তো তাহলে পাহাড় সম চ্যালেঞ্জ। এবং এই আইসিইউ থেকে, এই পরিস্থিতি থেকে বের করতে হলে কোনো সমাধান আছে কিনা সেটাও নিশ্চয়ই বলবেন। আমি আরেকটি আগ্রহের জায়গা আছে, আমরা কি আমাদের প্রয়োজনের তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছি কিনা, সেই কেন্দ্রগুলো চালানোর মতো জ্বালানি আমাদের এখন নাই কেন? ইকোনমিকে দুইভাবে বিশ্লেষণ করা হয়। জি, এনার্জি ড্রিভেন ইকোনমি, আপনি যত প্রবৃদ্ধি, জিডিপি প্রবৃদ্ধি যত বাড়াতে চাইবেন, জ্বালানি ব্যবহারের প্রবৃদ্ধি, কনজামশন তত বাড়াতে হবে। যারা এই জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে মোর ইফিশিয়েন্ট, তাদের কম জ্বালানি প্রবৃদ্ধিতে বেশি ইকোনমিক প্রবৃদ্ধি হবে, জিডিপি প্রবৃদ্ধি হবে। যারা এ ব্যাপারে দুর্বল, যারা দক্ষ না, তাদের বেশি জ্বালানি খরচ করে কম প্রবৃদ্ধি হবে। আর যারা সুপারসনিকে যায়, স্মার্টনেসে চলে গেছে, তাদের জ্বালানি প্রবৃদ্ধি কমে জিডিপি প্রবৃদ্ধি বাড়ে। জার্মানিতে দ্রুত বিদ্যুতের চাহিদা তারা কমাচ্ছে, জ্বালানি চাহিদার গ্র্যাজুয়ালি ডিক্লাইন হয়ে যাচ্ছে, আর জিডিপি প্রবৃদ্ধি কনস্ট্যান্ট 3% বেড়ে যাচ্ছে। তাহলে এই সব জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করেছিলেন আবার একটু কাইন্ডলি করেন। আবার আমি বলবার চেষ্টা করছিলাম যে আমরা কি আমাদের প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ কেন্দ্র বেশি এবার আসেন যে আপনি কি করে এস্টিমেট করলেন যে আমার 2030 সালে আমার 3000 মেগাওয়াট বা 3200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে, আমার চাহিদা বাড়বে? এটা কি করে এস্টিমেট করলেন, যেখানে পৃথিবীতে ট্রেন্ড রয়ে গেছে যে জ্বালানি ব্যবহারে যারা যত দক্ষ তাদের অনেক বেশি প্রবৃদ্ধি, অনেক কম প্রবৃদ্ধি জ্বালানি খরচ করা যাচ্ছে? তাহলে আপনি আজকে 2010-এ দাঁড়ায় যখন আপনি মহাপরিকল্পনা তৈরি করছেন, তখন বিদ্যুতের জ্বালানি যে রেটে খরচ হচ্ছে, 2 বছর 3 বছর পরে তো গ্র্যাজুয়ালি কম খরচ করে জিডিপি প্রবৃদ্ধি তার থেকে বেশি বাড়বে। তাহলে আপনি সেগুলো অ্যাকোমোডেট করেননি কেন? তার মানে ওগুলো না করার অর্থ যে আপনার জ্বালানির এনার্জেটিক ইফিসিয়েন্সি, যেটাকে বলা হয় এনার্জি ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্টের যে কৌশল, এটা নতুন জ্বালানি উৎপাদন করার সামিল। যে আমি উৎপাদন না করে আপনি জ্বালানির বেনিফিট পাচ্ছেন। তাহলে সেখানে সারা বিশ্ব যেখানে এই প্রক্রিয়ায়, এই প্রযুক্তিতে সারা বিশ্ব যখন একেবারে জোয়ার বয়ে যাচ্ছে, সেখানে আপনি সেটাকে বিবেচনায় না নিয়ে আপনি এস্টিমেট দেখাচ্ছেন যে আমার প্রতি বছরে 1.5 গুণ আমার জ্বালানি ব্যবহার লাগবে, আমি যদি প্রবৃদ্ধি 7% 8% করতে চাই, তাহলে ওইভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে, জ্বালানি সরবরাহ বাড়াতে। আপনি বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা বলেছেন, জ্বালানি সরবরাহ বাড়ানোর কথা বলেননি। আপনি কখনোই বাজেটে এই ব্যাপারগুলোকে আনেননি। আপনি মনে করেছেন যে আমার জ্বালানি যা লাগবে বেসরকারি খাত বিনিয়োগ করে আমার জ্বালানি তুলে দেবে, ক্যাশ তুলে দেবে, আমি বাইরে থেকে তেল কিনে নিয়ে আসবো, সেই তেল লোনের টাকায় কিনবো, আর ওই তেল খরচ করে ফেলবো। আমার তার ওই তেল কিনে কেনা বেচা করতে হবে। আর কেনা বেচা করতে হলে লাভ লসের ব্যাপার আছে, ব্যবসা আছে। তুমি তো ব্যবসা করতে বসোনি। আন্তর্জাতিক বাজারে যদি দাম বেড়ে যায় তখন তুমি কি করবা?
এইসব ব্যাপারগুলো পরে আসছে যে কিভাবে কি করে আমরা সামাল দেওয়ার চেষ্টা করেছি, আর বিদেশ থেকে ধার করে নিয়ে এসেছি যে তারা এরকম করে আমাদের এরকম করতে হবে, তারা ডিরেগুলেটেড মার্কেট করে ফেলেছে আমাদের ডিরেগুলেটেড করতে হবে, এই সব কথাবার্তার মধ্যে আমাদেরকে আটকে ফেলেছে। তো এখন ওইটা যেহেতু তাদের মাথায় কাজ করিনি, তাদের মাথায় পাস করেছে যে যত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেখানো যাবে তত বেশি যত বিদ্যুৎ চাহিদা বেশি দেখানো যাবে তত বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাইতে পারবো, আর যত বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানাবো তত বেশি লুণ্ঠনের ক্ষেত্র প্রসার হবে, প্রশস্ত হবে। এবং এটা বেশি বেশি বানানোর জন্য, তাড়াতাড়ি বানানোর জন্য, দ্রুত বানানোর জন্য আইন করে নিলাম, যাকে খুশি তাকে তার মাধ্যমে পয়সা আমি লুণ্ঠনের সুযোগ তৈরি করলাম, কন্ট্রাক্টর বানালাম। এই সব করার যে আমি ফন্দি ফিকির আটলাম এই ক্ষেত্র নিয়ে। আরেকটা বিষয় এই সঙ্গে বলি, যখন কোনো পণ্যের দাম বেড়ে যায়, বাণিজ্য মন্ত্রণালয় খেয়াল করেছেন, তারা ট্যাক্স ভ্যাট কমায় দেয়, কমায় সরকারের আয়টা কমায় বাজারের মূল্যের দামটা নিয়ন্ত্রণ করে, সহনীয় করবার চেষ্টা করে। আপনি কি কখনো দেখেছেন যে সরকার জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে সরকার তার রাজস্ব কমাইছে, তার মুনাফা কমাইছে, তার ডিভিডেন্ড কমাইছে? বরঞ্চ যত বাড়ে তার এগুলো সব বেড়ে যায়। 2021 সালে সে যত এইসব খাতে পয়সা যত বেশি পাইছে, 2026-এ এসে ক্ষেত্র বিশেষে ডাবল হয়ে গেছে, ক্ষেত্র বিশেষে 1.5 গুণ হয়ে গেছে। চিন্তা করতে পারেন, বিদ্যুতের বিতরণে তার 90% বেড়েছে, তার এইসব মুনাফা, লাভ, ট্যাক্স, ভ্যাট, হয়রাস 4 গুণ ভর্তুকি বেড়েছে। এবং আপনি বলছিলেন যে বিশ্বব্যাপী যে চক্র অবস্থা, বা তার মধ্যে আমরা দেখলাম এখন তো বিশ্ব দুটো যুদ্ধও চলছে, এবং বিশ্বর পরিস্থিতির সঙ্গে এই 1.5 দশকের জমে থাকা লুণ্ঠন এবং এই অকার্যকর বা ভোক্তার যে অধিকার সেটি তো নিশ্চিত হয়নি। এখন বলা হচ্ছে যে এটি আইসিইউতে রয়েছে, কিন্তু আন্তর্জাতিক এখন আসেন যে এই সরকার এখন এই অবস্থায় আসলো, আমি আগেই বলেছি সরকার তো ইয়ে থেকে 7 তবক আসমান থেকে নামেনি। জি, সরকারে যারা আছে তারা তো আমাদের সঙ্গেই এই টক শোতে বসছে। এই দেশের লোক আপনারা তো 15 বছরও বিভিন্ন পরামর্শ দিয়েছেন, সেটিও তারা একসঙ্গে বসে চর্চা করেছি না, এইসব তারাই তো গেছে, তারা তো সবই জানে। তা এখন তাদেরকে যখন আমরা বলি যে, বা তারাই, এটা তাদেরই বলা কথা, আমরা যখন রিপোর্ট করব আবার রিপিট করি, তখন এই যে লুণ্ঠনমূলক ব্যয় থেকে 4টা কথা এখন সরকারের কাছে সব জায়গায় আমি বলতেছি, সব কথার মধ্যে থাকে। একটা কথা হচ্ছে যে সরকার মানুষের সেবা দেবে, সেই সেবা দিয়ে সরকার মুনাফা বাণিজ্য করবে, এটা তো কনস্টিটিউশন পারমিট করে না। সরকার মানুষের সেবা দেবে, কস্ট প্রাইসে সেবা দেবে, যা খরচ লাগবে সেই পয়সাটা শুধু নেবে, সে তো মুনাফা নিতে পারে না। তো বিগত সরকারগুলো এই খাত থেকে মানে করাপশনের মতো করে মুনাফা নেছে, মানে করাপশন করে মানুষ যেভাবে নিয়ন্ত্রণহীন হয়ে করাপশন করার সুযোগ পেলে যেভাবে পয়সা মানে আত্মসাৎ করে, সেইভাবে তারা মুনাফা অর্জন করেছে। সরকারের কোম্পানিগুলো সরকার করেছে, সেখান থেকে সরকার ডিভিডেন্ড নিয়েছে, আবার মুনাফা হচ্ছিল কর্পোরেট ট্যাক্স নিয়েছে, এইসবভাবে তারপর আবার ভ্যাট পেয়েছে, আবার ক্রয় আমদানি করেছে, সেখান থেকে পেয়েছে। এইসব হিসাব করলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। সরকার এইভাবে লাভবান হয়েছে। আর অন্যদিকে সরকার দেখাচ্ছে ভর্তুকি, আর সেই ভর্তুকি সমন্বয় করার জন্য সরকার আমার মূল্য বৃদ্ধি করে করে আমার 5 বেড়া পিছিয়ে ঠেকে দিয়েছে। এখন এই সরকার আসার পরে বলেছে যে, আমরা বলছি যে সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এসছে, জনগণের সরকার, জনগণকে কল্যাণ করাই তার একমাত্র ব্রত, ধর্ম, কর্ম সব, এটা তার জন্য ফরজ। তাহলে মানুষের কল্যাণ করতে হলে সেই কল্যাণ মানে সেবা, জ্বালানি সেবা দিয়ে সে কোনো মুনাফা করতে পারবে না। সরকার প্রতিজ্ঞা করুক যে সরকার নামক প্রতিষ্ঠান মুনাফাখোরের কলঙ্কে কলঙ্কিত, এই কলঙ্ক আজ থেকে রোজ কিয়ামত পর্যন্ত আমি মুছে দিলাম। এখন সরকার যদি এইভাবে পয়সা আয় না করে,
সরকারের এই পয়সা তো সরকারের কাছে থাকে না, এই পয়সা আয় ব্যয় তো হয় সরকারের কর্মচারী কর্মকর্তাদের নিয়ে। জি 2003 সালে যখন এই কর্পোরেটাইজের কথা হচ্ছিল, যে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে আনার ব্যাপারে সরকারের লোকজনকে যখন অ্যাওয়্যার করা হচ্ছিল, ক্যাম্পেইন করা হচ্ছিল, তখন এক মিটিংয়ে আমি ছিলাম। জি সেখানে এইসব নিয়ে খুব ডামাডোল ঢাকঢোল পেটানো হচ্ছে। তখন এক ইয়াং ইঞ্জিনিয়ার বলছে যে আমরা তো এতদিন সেবা করতে শিখেছিলাম, এখন আবার ব্যবসা করতে হবে, ব্যবসা করতে তো শিখিনি। সেসব অসহায়ের মতো কথাটা বলল। এখন সেই 2003 সাল, আজ হচ্ছে 2026 সাল, 23 বছর আগের কথা। 23 বছর আগের কথা। সেই ছেলে এখন বুড়ো হয়ে গেছে। পরিস্থিতি পরিবর্তন তো হয়নি। পরিবর্তনের থেকে আসেন, সে এখন ব্যবসা শিখেছে। হ্যাঁ তাদের নিয়ে আপনি কোনো জায়গায় কোনো কিছুতে বসেন, তাদের আলোচনায় একই কথা, সরকারের কি লাভ হবে, প্রফিট কত প্রফিট বেশি দেওয়া হবে, তাতে করে সরকারের বাজেটে কত কন্ট্রিবিউশন হবে, কত আয় বাড়বে, এইসব হিসাবপত্র তারা দেখাতে দেখাতে তারা দেখা যাচ্ছে যে লাখ লাখ, আগে হাজার হাজার টাকার কথা ভাবতো, এখন লাখ লাখ না, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা সরকারকে তারা এইভাবে আয় করে দিচ্ছে। আপনি কি মনে করেন, চাণক্যের একটা শ্লোক আছে, মাছ পানিতে বাস করে, সে কি পানি খায় না? তো যে এভাবে টাকা আয় করে, সে কি 2 টাকা আত্মসাৎ করে না? সে এভাবে আয় করা শিখেছে, সরকারকে আয় করে দিচ্ছে, সে নিজের জন্য আয় করে না। তো সেই আয়টা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তখন তার কথাটাকে বদলে যাবে না? সে কি তার অবস্থান বদলাবে না? এই স্ট্র্যাটেজিটা সরকারকে নিতে হবে। সরকার মুনাফা না খাওয়ার অর্থটা কি? যে সরকার কর্মচারীরা আর মুনাফার মুখ দেখবে না, মুনাফার সুবিধা পাবে না,